চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের প্রধান লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে আজ যাচ্ছেন কাতার। ঐক্যমত্য কমিশন বিএনপির দ্বিতীয় দফার সংলাপ তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার দাবি। প্রধানমন্ত্রীর মেয়াদ উন্মুক্ত রাখার প্রস্তাব। ইলেক্টেড গভর্নমেন্ট এবং ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টে এখন প্রাইম মিনিস্টারকে একদম সব বিষয়ে যদি হাত পা বেঁধে দেওয়া হয় তাহলে তো রাষ্ট্র পরিচালনার অসুবিধা হবে। ডিজিটাল ডিভাইসে ভূত প্রজন্ম নিঃশেষ হচ্ছে নীরবে, বাড়াচ্ছে অপরাধ প্রবণতা, নষ্ট হচ্ছে হরমোনাল ব্যালেন্স, বলছেন চিকিৎসক। সাবেক মন্ত্রী ফরহাদের দাবিদারি ছিল জাতীয় গ্রন্থকেন্দ্রে, সহযোগী তৎকালীন পরিচালক ঘনিষ্ঠ নারীর চাকরিতে করেন নাম্বার টেম্পারিং। দেবে গেছে প্লট, ঝুঁকি নিয়েই পিরোজপুরের নাপিতখালী সেতু পার হচ্ছেন মানুষ। এক যুগ পেরোলো দলপত্রের আটক সড়ক বিভাগ। হবিগঞ্জ কিশোরগঞ্জের হাওড়ে ধান কাটার ধুম, ভালো ফলনের খুশি ছাপিয়ে কৃষকের চিন্তা বাড়াচ্ছে দরপতন, সরকারের সহায়তা আসা। এবং দখলদার ইসরায়েলের সঙ্গে 5 থেকে 15 বছরের যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব হামাসের, অভিযানে ভুল বোঝাবুঝি থেকে চিকিৎসকের হত্যা। দর্শক দেখছিলেন সংবাদের শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সাথে আছি মারজানা শক্তি। জানাবো বিস্তারিত খবর। চীন সফরে আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওজেনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। বৈঠকে সম্প্রতি তার চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ চীন সহযোগিতা জোরদার পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। অবকাঠামো, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে আলোচনা থেকে বাস্তব প্রকল্পে রূপান্তরের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন দুদেশ। বৈঠকে বাংলাদেশ 1000 শয্যার হাসপাতাল নির্মাণ, চট্টগ্রামে একটি বিশেষায়িত বার্ন ইউনিট স্থাপনে চলমান সহায়তা, কুনমিং চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু এবং বাংলাদেশি রোগীদের জন্য ভিসা সহজীকরণ নিয়ে কথা বলেন চীন রাষ্ট্রদূত। আলোচনায় রেল ইঞ্জিন খাতে চীনের বিনিয়োগ বাড়ানো, বাংলাদেশ থেকে চীনের আম ও কাঁঠাল রপ্তানি সহ নানা বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আজ সোমবার কাতারের উদ্দেশ্যে রওনা দেবেন। দোহায় আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিদুল রহমান খান। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো দেশের 4 জন নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। আজাদ মজুমদার জানান, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সংবিধান সংশোধনে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসি করার প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। দেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকালীন রুটিন কাজ করার জন্য 90 দিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। আর দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান বাধ্যতামূলক না রেখে তা উন্মুক্ত রাখার পক্ষেও মত দেয় দলটি। সাইফুর রিপনের প্রতিবেদন। বিভিন্ন কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। এ সময় সংস্কার প্রস্তাবনার উপর দলের অবস্থান ও নতুন প্রস্তাবনাও তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাবনা গ্রহণযোগ্য নয় বলে জানান তিনি। এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে প্রধান এবং সদস্য সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার, জুরিসডিকশন দেওয়ার কথা বলা আছে, এগুলো আমরা একমত নই। এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি নামেই ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। অথচ রেসপন্সিবিলিটি থাকবে
ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনগণের কাছে এবং সংসদের কাছে সেই নির্বাচিত প্রধানমন্ত্রীর, অথচ তার কাছে তেমন কোনো পাওয়ার দেয়া থাকলো না। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও প্রধানমন্ত্রীর পদ নিয়েও কথা বলেন বিএনপির এ নেতা। যদি 2 বারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। সংসদের সংরক্ষিত আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে একমত হলেও পরবর্তী নির্বাচিত সংসদই সিদ্ধান্ত নেবে বলে দলের অবস্থান জানান তিনি। উচ্চকক্ষের মনোনয়ন পদ্ধতি বা নির্বাচন পদ্ধতি কি হবে, কারা আসবে, প্রপোর্শনেট আসবে কি নাই আসবে, তা আমরা বলেছি সেটা আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের অ্যামেন্ডমেন্টটা সংসদে গৃহীত হোক, দ্বিকক্ষ নির্মিত হোক, তারপরে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেই মনোনয়ন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াটা নির্ধারণ হওয়া ভালো। রাষ্ট্রপতির কার্যক্রমের এখতিয়ার বাড়ানোর প্রস্তাবনা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমদ। প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড অফ দি স্টেট। যে কোনো পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টে নমিনাল হেড অফ দি স্টেটের কাছে কি কি পাওয়ার থাকলে পাওয়ার ব্যালেন্স হবে সেটা চিন্তা করতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি লাইজ উইথ দি প্রাইম মিনিস্টার। সংস্কার প্রস্তাবনা নিয়ে আগামী 22 এপ্রিল ফের জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপির প্রতিনিধি দল। এবং সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানালেন ইসি সচিব আক্তার আহমেদ। আর আবেদন জমা পড়েছে 7টি। এর আগে সিএসির সঙ্গে বৈঠকে নির্বাচন নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব না আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। আওয়ামী লীগের সমন্বয় বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও জানান তিনি। শিলু রায়ের রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা সংস্কার সহ নানা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিগত 15 বছরে ফ্যাসিস্ট কাঠামো রূপান্তরে অন্যতম ভূমিকা নির্বাচন কমিশন, এমন অভিযোগ করে জড়িত সব কর্মকর্তা কর্মচারীকে আইনের আওতায় আনার দাবি জানান নাসিরউদ্দিন। যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ রয়েছেন তাদের থেকে ওনারা শপথ নিয়েছেন, কিন্তু আমরা বলেছি শুধু শপথের মধ্যেই সমাপ্ত না করে গত 15 বছরে যারা এই কাজগুলো করেছে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। এদিকে নির্বাচনের প্রস্তুতিতে ঐকমত্য কমিশনে সুপারিশ আসা পর্যন্ত অপেক্ষার সুপারিশ করেন এই এনসিপির নেতা। স্বাধীন বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু হয়েছে, যাতে দলগুলো 5 বছর পর পর যে নবায়নের যে সিস্টেম নতুন করে করতে হয়, ইলেকশন সামনে যে প্রক্রিয়াটা শুরু হবে আগামী ইলেকশনে, যাতে প্রত্যেকটা দল নবায়নের মধ্য দিয়ে সকল শর্ত পূরণ করে যেতে হয় সে বিষয়ে আমরা দাবি জানিয়েছি। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা আগামী 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধির। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সংস্কার না করে জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার কোনো নির্বাচন করেই ভালো ফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদন দাখিলের পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে নানা দিক তুলে ধরেন তিনি। সাদ আহমেদের রিপোর্টে বিস্তারিত জানব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ সহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় কমিশন প্রধান বলেন, রাষ্ট্রীয় সংস্কার ছাড়া কোনো নির্বাচন হলে তাতে ভালো ফল আসবে না। মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওনাকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে না।
এ সময় সংস্কার প্রস্তাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং গ্রাম আদালত বিলুপ্তির সুপারিশ করার কথা জানান তোফায়েল আহমেদ। বলেন, উপজেলাতে পূর্ণাঙ্গ দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং এডিআর চালু করার সুপারিশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ লেভেলে গ্রাম আদালত নামক একটা আদালত আছে। এটা দেখা যাচ্ছে, আমরা স্টাডি করে দেখেছি, এটা অ্যাবিউজ হচ্ছে, এখানে মিসক্যারেজ অফ জাস্টিস হচ্ছে। আমরা যেটা প্রস্তাব করেছি, আমরা সেটা করেছি যে আপনি গ্রাম আদালতটা বিলুপ্ত করতে হবে। তিনি আরো বলেন, মাত্র 40 দিনে একটি শিডিউলে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব। বর্তমানে এসব প্রতিষ্ঠানের নির্বাচনে 225 দিন লাগে, খরচ হয় 2000 কোটি টাকার বেশি। একটি শিডিউলে নির্বাচনী খরচ 700 কোটি টাকায় নেমে আসবে বলেও জানান তিনি। তাহলে আমরা দেখেছি যে 2020-21 থেকে 2024 পর্যন্ত যে লোকাল গভর্নমেন্ট ইলেকশনগুলো হয়েছে, এতে খরচ হয়েছে 23,000 কোটি টাকার মতো। সরকারের খরচ 2300 কোটি টাকার মতো, 23,000 না, 2300 কোটি টাকার মতো। এই খরচটা 600-700 কোটি টাকাতে নেমে আসবে। সময় লেগেছে 225 দিন বললাম, এটা 40 দিনে নেমে আসবে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধানের নেতৃত্বে এই প্রতিবেদন জমা দেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আজকে বিশ্ববিদ্যালয়ের এক ত্যাগী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ড করেছে তারা কখনো দেশের মঙ্গলের সঙ্গে থাকতে পারে না। রবিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যারা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই গণতন্ত্রের পক্ষের মানুষ নয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনায় কিশোর গ্যাং জড়িত। রোববার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ ঘটনায় রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল বলেও দাবি করেন উমামা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বিস্তারিত এইচ হিমেলের প্রতিবেদনে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় কিশোর গ্যাং জড়িত বলে দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এ সময় তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো সুশীল রাজনৈতিক দল এই ঘটনায় জড়িত না। রবিবার রাতে রাজধানীর রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। উমামা বলেন, পারভেজ হত্যা নিয়ে ছাত্রদল রাজনৈতিক অপপ্রচার চালাচ্ছে। অপরাধ প্রমাণিত হওয়ার আগে ছাত্রদল যেভাবে অপপ্রচার চালাচ্ছে তা নিন্দনীয়। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। প্রথম ফুটেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ ছিল না। দ্বিতীয় ফুটেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী এবং ছাত্রদলের কর্মী উভয় ছিল বলে দাবি করেন উমামা। যারা এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আইনের আওতায় আনার দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এর আগে গেল শনিবার বিকেলে রাজধানীর বনানীতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিয়াঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির 8 জনের বিরুদ্ধে মামলা করে। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। ভার্চুয়াল জগতে বুঁদ হয়ে আছে বিশ্ব। ডিভাইসের প্রতি আসক্তি নিঃশেষ করছে প্রজন্ম থেকে প্রজন্মকে, অস্থির করে তুলছে সমাজ। এ যেন এক ভয়াবহ ডিজিটাল ঘাতক। এই আসক্তি থেকে তরুণ প্রজন্মের মধ্যে বাড়ছে অপরাধ প্রবণতাও। মাকদুরা মিতি তুলে ধরছেন সেই ভয়াবহতা।
সময়টা ভার্চুয়াল দুনিয়ার। ভার্চুয়াল জগৎ যত না ছোট করেছে বিশ্বকে, তার চেয়ে ঢের হুমকিতে ফেলেছে বিশ্বকে। মানুষ সে ভার্চুয়াল দুনিয়ায় বুঁদ হয়ে আছে 24 ঘন্টা। কোনো বাজবিচার ছাড়া সামান্য ফুরসতেই হুটহাট ঢুকে পড়ে ভার্চুয়াল জগতে। কিন্তু কজন জানেন এই আসক্তি মহামারীর চেয়েও ভয়াবহ? আপনারা কি ভুলে গেছেন ঐশীর কথা? মোবাইল আসক্তির বদৌলতে মাদকাসক্ত হয়ে একাই খুন করেছেন জন্মদাতা পুলিশ অফিসার বাবা ও মাকে। গেল 22 মার্চ চুয়াডাঙ্গায় ছেলের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত পিতাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে রিফাত। ডিজিটাল ডিভাইসে বুথ থাকা প্রজন্ম নীরবে নিঃশেষ হচ্ছে, ধীরে ধীরে ক্ষয়ে পড়ছে সমাজ, রাষ্ট্র। একটা সিরিজ নিয়ে বসছি, ওইটা দেখতে দেখতে মনে করেন 3টা-4টা বেজে যায়, তখন তো অবশ্যই ঘুমের ব্যাঘাত ঘটে। স্ক্রল করতে করতে অনেক বেশি টাইম স্ক্রল করে ফেলছি, যেটা হচ্ছে আমার নিজের জন্য অনেক বেশি ক্ষতিকর। এই তরুণরা রাত থেকে ভোর হলেও ছাড়েন না ডিজিটাল ডিভাইস। ফোনের এই আসক্তি তাদেরকে দিন রাতের পার্থক্য মুছে দিয়েছে, যা ভয়ঙ্কর নেশায় পরিণত হয়েছে। খাওয়ার টাইমও থাকে না, ওরা সারাদিন ফোনের পরেই থাকে। লেখাপড়া ভুলে যায়, শুধু তারা কি গেমস খেলে। এই ভয়াবহতার মাত্রা আরো দ্বিগুণ করে দেয় দেশ ও দেশের বাইরে ডিজিটাল ডিভাইস সম্পর্কিত গবেষণাগুলো। বেসরকারি গবেষণা সংস্থা আচল ফাউন্ডেশনের রিপোর্ট বলছে, ইন্টারনেট আসক্তিতে দেশের 91% শিক্ষার্থী মানসিক সমস্যায় ভুগছেন। এদের মধ্যে 26.1% মানসিক সমস্যার জন্য পুরোপুরি দায়ী করেন ইন্টারনেটকে। অন্যদিকে 59.8% ইন্টারনেটকে মোটামুটি দায়ী করেন। এই ডিজিটাল ডিভাইস আসক্তি বাড়াচ্ছে অপরাধ প্রবণতা। সেক্সুয়াল হ্যারাসমেন্টের কন্টেন্টগুলো দেখে রেপ বা টিজিং এই ধরনের অপরাধের সাথে যুক্ত হচ্ছে। কেউ আবার আমাদের যে বিভিন্ন ধরনের ফাইটিং রিলেটেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখে চুরি, ডাকাতি, ছিনতাই এর সাথে সম্পৃক্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, এই আসক্তির ফলে নষ্ট হয় শরীরের হরমোনাল সাইকেল, যা ক্লান্তি, দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। আমাদের শরীরটাকে তৈরি করা হয়েছে যাতে আমরা দিনের বেলা কাজ করব এবং রাতের বেলা ঘুমাবো। এই পুরো ব্যাপারটাকে যখন উল্টে ফেলা হয় তখন কিন্তু এটার সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের যে হরমোনের যে সাইকেল, এইটার যে রিদম, সেটাও কিন্তু নষ্ট হয়। ভার্চুয়াল জগতের এই অতিরিক্ত আসক্তি ধীরে ধীরে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষকে। এই আসক্তি যতটা না মানব কল্যাণে আসছে, তার চেয়ে ঢের বাড়িয়ে দিচ্ছে অপরাধের ঝুঁকি। হুমকিতে পড়ছে জীবন, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবতা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। নাশকতা উস্কানির অভিযোগে যশোর সদরের আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম হীরাকে আটকে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার গভীর রাতে অভিযান করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার রাত 11:50 কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর কাজী বাবুল হোসেনের নেতৃত্বে সাদা পোশাকে পুলিশের একটি টিম হীরার বাড়ি ঘেরাও করে। তবে পলাতক থাকায় তাকে আটক করা যায়নি। এর আগে রোববার সন্ধ্যায় ফ্যাসিস্ট হাসিনা সরকারের নামে নানা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করেন হীরা। গাজীপুরে টঙ্গীতে সিজন নামে 25 বছর বয়সী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত 8টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। রাতে রাহুল ও ইমন নামে দুই যুবক তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাটের সুন্দরবনে দস্যু করিম শরীফ বাহিনীর 2 সদস্য আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ড জানায়, শনিবার রাত 11টায় কোস্ট পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি 1 নলা বন্দুক, 2 রাউন্ড তাজা কার্তুজ এবং 1 রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। অপরদিকে সুন্দরবনের আরশিবসা নদী সংলগ্ন এলাকা হতে এই বাহিনীর হাতেই জিম্মি 2 জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড।
জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র, গোলাবারুদ এবং রসদ সরবরাহ করে আসছে। অপরদিকে কোস্টগার্ডের সাহসী অভিযানে ভোর 5টায় সুন্দরবনের আড়িশিখা নদী সংলগ্ন এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর নিকট জিম্মি থাকা 2 জন জেলেকে উদ্ধার করা হয়। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পিরোজপুর নেসারাবাদ সড়কে নাপিতখালী সেতু অতিক্রম করছে হাজার হাজার যাত্রী। পুরাতন এই সেতুকে ভারী যানবাহন চলাচল করায় সেতুর উত্তর প্রান্ত দেবে যাওয়ায় স্টিল প্লেট দিয়ে গাড়ি, অ্যাম্বুলেন্স সহ যাতায়াত করছে শত শত যানবাহন। ফলে যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ব্রিজটি। ঘটতে পারে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা। সহকর্মী জালিস মাহমুদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। পিরোজপুর কাউখালী নেছারাবাদ সড়কের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম নাপিতখালী সেতু। প্রায় 1 যুগ ধরে এই সেতুটি রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ হিসেবে সাইনবোর্ডও সাঁটানো আছে। এই সেতু ব্যবহার করে প্রতিদিন চলাচল করে শত শত যানবাহন। যে কোনো সময় ঘটতে পারে প্রাণনাশের মতো বড় দুর্ঘটনা। ফলে সব সময় আতঙ্কিত হয়ে চলাচল করে যাত্রী ও চালকরা। এখান থেকে পিরোজপুরের সাথে সংযোগ, কাউখালী আপনার কাউখালী হয়ে পিরোজপুরের সাথে যোগাযোগ, আবার এদিক থেকে আপনার সেই বরিশাল পর্যন্ত একই রাস্তা, শুধু একটাই সড়ক। এই সড়ক ব্যবহার করে কিন্তু যাতায়াত করতে হয়। যখন আসে দুই দিকটা তখন একটা বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তার বড় বড় ট্রাক, বাস এগুলো চলতেছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওই জায়গা দিয়ে ডাব্বে গেছে এবং এই ফার্ম দিয়ে বাস চলে, ট্রাক চলে, অনেক ঝুঁকিপূর্ণ, আমাদের অনেক রিস্ক হয়ে যায়। এটা আমাদের অটো চালাই, আমাদেরও খুব রিস্ক হয়ে যায়, আমাদের গাড়ি লইয়া আইতে খুব সমস্যা হইতে আছে। ঝুঁকিপূর্ণ থাকায় নিয়মিত সেতুটি পর্যবেক্ষণ করা হয়। নতুন সেতু নির্মাণে দরপত্র আহ্বান করার কথা জানান সড়ক বিভাগের এই কর্মকর্তা। ব্রিজটিকে রিপ্লেস করে নতুন পিসি গার্ডের ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছি। দরপত্রটি লাইভে রয়েছে। আশা করছি দরপত্রটি বিধিবিধান মেনে প্রক্রিয়াকরণের মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকাদার নিয়োগ হবে দ্রুততম সময়ের মধ্যে এবং ব্রিজটি পুনর্ভাবে নির্মিত হবে। তাতে করে জনদুর্ভোগ সম্পূর্ণরূপে লাঘব করা সম্ভব হবে এবং নিরাপদ যানবাহন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে। 120 মিটার দীর্ঘ নাপিতখালী সেতুটি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 5000 যানবাহন চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধানের মৌমৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরগুলোতে ধুম পড়েছে ধান কাটার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক কৃষানীরা। পাশাপাশি হারভেস্টার মেশিনেও কাটা হচ্ছে ধান। তবে শেষ সময় ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তা কৃষকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ধানের মৌমৌ গন্ধে উন্মাতাল হাওরের বাতাস। হবিগঞ্জের হাওরগুলোতে ধুম লেগেছে ধান কাটার। জেলায় এবার 1,23,572 হেক্টর জমিতে আবাদ হয়েছে বোরো ধান। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন কৃষক কৃষানীরা। পাশাপাশি 623টি হারভেস্টার মেশিনও ধান কাটছে মাঠে। আবাদের শুরুর দিকে খরার প্রভাবে ভালোভাবে সেচ দিতে না পারায় ফলন নিয়ে শঙ্কা ছিল কৃষকদের। তবে পর্যাপ্ত সেচ ছাড়াও এবছর ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। ধানের দরটা একটু বাড়লে আপনার লাভ হইব। যে পরিমাণ গৃহস্থিত খরচ হইছে এরকম রেট যদি থাকে তাহলে গৃহস্থ মারা। এদিকে কিশোরগঞ্জের হাওরের বুকে যত দূর চোখ যায় বিস্তৃত জলাভূমিতে ঢেউ খেলছে সোনালী ফসল, যা কেবল ঘরে তোলার অপেক্ষা। এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। তবে শেষ সময়ে ধানের দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় কৃষকরা। যদি ধানের মূল্যটা একটু বাড়তেই তো তাহলে কৃষকরা আরো করতে পারতো। সরকার যদি কৃষকদেরকে ভর্তুকি দেয় হয়তো, বা ওই যে সরকারি যে গুদামজাত করে তার মধ্যে যদি একটু কৃষকের মূল্য দেয় তাহলে হয়তো কৃষক রক্ষা পেতে পারে। ধান কাটা নিয়ে কৃষকদের নানা পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। পরামর্শ হলো আপনাদের জমির ধান 80 ভাগ পরিপক্ক হওয়ার সাথে সাথে আপনারা ধান কর্তন করুন। অন্যথায় শিলাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে আপনাদের ফসল ক্ষতির একটা সম্ভাবনা থাকে। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কৃষকগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। বাজারে ধানের ন্যায্য দাম পেতে সরকারের সহযোগিতা চান কৃষকরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিরাজগঞ্জে একটি মসজিদ
কমিটিকে কেন্দ্র করে এলাকায় মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের পতন হলেও তাদের চিহ্নিত দোসররা ঢাকার ওয়াকফ অফিসকে ম্যানেজ করেই নতুন কমিটি গঠন করেছে। এরই মধ্যে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। তবে নিজের আওয়ামী পরিচয় অস্বীকার করেন নব্য কমিটির সাধারণ সম্পাদক, আর খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। সহকর্মী শুভকুমার ঘোষের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। সম্প্রতি ঢাকার ওয়াকফ অফিস থেকে সিরাজগঞ্জের সলঙ্গার অলিদহ গ্রামে জুমা মসজিদের কমিটি ঘোষণা করা হয়। তবে সেই কমিটি নিয়ে উঠেছে নানা অভিযোগ। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকার আমলে ক্ষমতার প্রভাব দেখিয়ে পার্শ্ববর্তী গ্রামের সানোয়ার হোসেন দীর্ঘ 15 বছর এই মসজিদ কমিটির দায়িত্ব নিয়ে নানা অসঙ্গতি করে আসছেন। তিনি ঢাকার ওয়াকফ অফিস ম্যানেজ করে আওয়ামী লীগের পদধারী নেতাদের নিয়ে আবারও কমিটি গঠন করে নিয়ে এসেছেন। কৌশলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে না জানিয়েই তাকে সভাপতি করা হয়েছে, আর সানোয়ার নিজে বসেছেন সাধারণ সম্পাদক পদে। এছাড়া তিনি সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। এলাকাবাসীর অভিযোগ, ধর্ম উপদেষ্টার সহকারী জেনে বুঝে আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করেছে। আমরা কোন কমিটি চাই না, এটা আমার কথা। উপদেষ্টার এপিএস আশিকুর রহমান, সে ঢাকা ওয়াকফ অফিসের ডিজি স্যারের কাছে সামনে বসে থেকে সে কমিটি অনুমোদন নিছে। আমাদের সানোয়ার হোসেন সরকার আওয়ামী লীগের যিনি পেতাত্তা, উনি 11 সদস্য বিশিষ্ট একটি কমিটি ওয়াকফ অফিসে তিনি দিয়েছেন। আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না। 11 সদস্য বিশিষ্ট, যার 7 জনে আওয়ামী লীগের ফৌজদারি নেতা। এই মসজিদে যারা নিয়মিত মুসল্লি যারা নামাজ পড়তে আসেন, তারা এই মসজিদের কমিটির দায়িত্ব গ্রহণ করুক। এদিকে আওয়ামী লীগের কেউ না দাবি করে মুঠোফোনে সানোয়ার জানান, আগে থেকেই তিনি এই মসজিদের উন্নয়ন কাজে সম্পৃক্ত। আমি স্বার্থ সংশ্লিষ্ট, আমার বাবা ওয়াকফ করছে 47 ধারায় আমি ঢুকছি, আর ওনারা বছর ভরা আওয়ামী লীগও করছে এবং আওয়ামী লীগের লোকজন নিয়ে 3 বছর কমিটি করেছে, বুঝছেন? সে কাগজপত্র আমার কাছে আছে। আর সভাপতি হওয়ার বিষয়টি শুনে আকাশ থেকে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। বিষয়টি আমি সবেমাত্র জানলাম যে আমাকে এখানে সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে করা হয়েছে। আমরা বিষয়টি দেখে ব্যবস্থা গ্রহণ করব। জুম্মা মসজিদের নামে রয়েছে একটি 27 বিঘার পুকুর, যার বার্ষিক আয় দিয়ে জুম্মা মসজিদ সহ গ্রামের আর 5টি মসজিদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা হয়ে থাকে। দ্রুত আওয়ামী লীগ ও তার দোসরদের কমিটি থেকে সরিয়ে জনসাধারণের হাতে জুম্মা মসজিদের দায়িত্ব দেওয়ার দাবি গ্রামবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। অভিযানের সময় একাধিক ভুল ও আদেশ লঙ্ঘনের কারণে গেল মাসে গাজায় 15 জন চিকিৎসক হত্যার শিকার হন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর তদন্তের পর হত্যার সাফাই হিসেবে এমন বিবৃতি দিয়েছে তারা। তাদের তদন্ত প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে 5 থেকে 15 বছরের জন্য যুদ্ধবিরতি চুক্তি করার প্রস্তাব দিয়েছে হামাস। বিশ্বজুড়ে উৎসাহ উদ্দীপনা উদযাপিত হয়েছে খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্টার সানডে। শনিবার রাতেই প্রার্থনা ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই আনুষ্ঠানিকতা। দিনটি উপলক্ষে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান পোপ ফ্রান্সিস। বিশেষ বার্তা দিয়েছেন আরও অনেক বিশ্ব নেতারা। নাসরিন আক্তার রিপোর্টে বিস্তারিত। সারা বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব স্টার সানডে। তবে যুদ্ধের কারণে যিশুর জন্মস্থান বেথলেহেমে নেই উৎসবের পূর্ণ আমেজ। মোমবাতি প্রজ্বলন করে চার্চ অফ দ্য হোলি সেপালকারে বিশেষ প্রার্থনায় অংশ নেয় জেরুজালেমের বাসিন্দারা। নিউমোনিয়া থেকে বেঁচে ফিরে সেন্ট পিটার স্কোয়ারে হাজার হাজার ভক্তদের মাঝে হাজির হন পোপ ফ্রান্সিস। জানান গাজায় যুদ্ধবিরতির আহ্বান। এ সময় পোপের বার্তা বিশ্ববাসীর উদ্দেশ্যে পড়ে শোনান তার সহকারী। আমি ফিলিস্তিন ও ইসরায়েলের খ্রিস্টানদের দুর্দশার প্রতি এবং সমস্ত ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষের ঘটনা উদ্বেগজনক।
সেই সঙ্গে গাজার জনগণ ও খ্রিস্টান সম্প্রদায়ের কথাও আমি ভাবি। সেখানে ভয়াবহ সংঘাত, মৃত্যু ও ধ্বংসের ঘটনা ঘটছে। অঞ্চলটিতে শোচনীয় মানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের ভেতরই রোববার সীমিত পরিসরে স্টার সানডে উদযাপন করে গাজার খ্রিস্টানরা। টানা দ্বিতীয় বছরের মতো কেবল প্রার্থনা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয় উদযাপন। রোববার প্রথম প্রহরে মধ্য মস্কোর একটি প্রধান চার্চে বিশেষ প্রার্থনায় অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। এদিন স্টার সানডে উপলক্ষে ইউক্রেনের সঙ্গে 30 ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট। নানা রকম কেকের ওপর মোমবাতি জ্বেলে উদযাপনে অংশ নিচ্ছে কিয়েভবাসী। দিনটি উপলক্ষে ধূসর রঙের শার্ট পরে কিয়েভের প্রধান গির্জা সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ইউক্রেনীয়দের আশাহত না হওয়ার আহ্বান জানান তিনি। রোববার উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে স্টার অনুষ্ঠানে অংশ নেয় ব্রিটেনের রাজ পরিবারও। প্রভু যিশুর পুনরুত্থানের আনন্দ ভাগাভাগি ও বিশ্ব শান্তির বার্তা দিয়ে ইরাক, সিরিয়া, উত্তর মেসিডোনিয়া, গ্রিস সহ বিশ্বের বহু প্রান্তে উদযাপিত হয় স্টার সানডে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।